আসসালামু আলাইকুম। বাংলা রিপোর্টস গ্লোবাল ভিউজে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সুমাইয়া আক্তার। আজকের বৈশ্বিক পরিমণ্ডলে এসেছে বিভিন্ন অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমেই মধ্যপ্রাচ্য। এশিয়ার সামরিক সহযোগিতার দিক থেকে বড় খবর, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত প্রায় $15 বিলিয়ন সম্ভাব্য অস্ত্র চুক্তির দিকে এগোচ্ছে। মূলত KF-21 যুদ্ধবিমান যৌথভাবে উন্নয়ন এবং ভবিষ্যতে বিক্রয় সম্ভাবনাই আলোচনার কেন্দ্রে। আমিরাতের এই আগ্রহ বেড়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে F-35 নিয়ে আলোচনা আটকে যাওয়ার পর, যেখানে রাশিয়ার এসইও F-7E ছাড়া তাদের সামনে তেমন শক্তিশালী বিকল্প নেই। সিউল বলছে এই চুক্তি তাদের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করবে এবং দুই দেশের সামরিক সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে। ইউরোপে প্রায় 2 দশক পর প্রথমবারের মতো নতুন বিস্ফোরক কারখানা নির্মাণের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। মোট 1.5 বিলিয়ন পাউন্ডের পরিকল্পনা করা হবে অন্তত 13টি কারখানা। উদ্দেশ্য যুদ্ধ প্রস্তুতি জোরদার করা এবং ইউক্রেনকে সহায়তার ক্ষমতা বাড়ানো। আগামী বছরই প্রথম কারখানা নির্মাণ কাজ শুরু হবে, যেখানে বিস্ফোরক, প্রপেল্যান্ট এবং অন্যান্য যুদ্ধ সামগ্রী উৎপাদন হবে। মধ্যপ্রাচ্য থেকে মানবিক পরিস্থিতি। একটি হৃদয় বিদারক ঘটনা এসেছে গাজা উপত্যকা থেকে। ইসরায়েলি হামলায় আহত এক ফিলিস্তিনি কিশোরীকে মৃত ঘোষণা করে মর্গে রাখা হয়েছিল। পরে এক ব্যক্তি নিজের সন্তান খুঁজতে গিয়ে তার হাতের নাড়াচাড়া দেখে চিকিৎসা কর্মীদের ডাকেন। নিশ্চিত হওয়া যায় কিশোরী এখনো জীবিত। এদিকে ভাষা ও অনলাইন সংস্কৃতি নিয়ে আলোচনায় এসেছে কেমব্রিজ ডিকশনারির নতুন ঘোষণা। 2025 সালের ওয়ার্ড অব দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হয়েছে প্যারাসোশ্যাল, যা এমন একতরফা সম্পর্ককে বোঝায় যেখানে কেউ সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার বা এমনকি AI চ্যাটবটের প্রতিও মানসিকভাবে সংযুক্ত হয়ে পড়ে। দক্ষিণ আমেরিকার রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে কম্বোডিয়া জানিয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পদত্যাগ করে যদি ক্ষমতা একটি অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দেন এবং নতুন নির্বাচন আয়োজন করা হয়, তাহলে তারা এই পরিকল্পনাকে সমর্থন করবে। কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাদুরোকে কারাবন্দী না করার নিশ্চয়তা দেওয়া হলে তিনি হয়তো এই প্রস্তাবে রাজি হবেন। মার্কিন রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে যুক্ত হয়েছে নতুন ঘটনাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে। ট্রাম্প তাকে কমিউনিস্ট মেয়র বলে সমালোচনা করায় বৈঠককে ঘিরে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে উদ্ভূত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায়। ইউক্রেন যুদ্ধের কারণে অতিরিক্ত কার্বন নিঃসরণ ও পরিবেশগত ক্ষতির জন্য রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হবে প্রায় $44 বিলিয়ন। বিশ্লেষকদের মতে এমন মামলা বৈশ্বিক পর্যায়ে জটিল নতুন নজির তৈরি করতে পারে। এদিকে ওয়াটসন ইনস্টিটিউট জানিয়েছেন, ওয়ার অন টেরর এর ফলে বিশ্বব্যাপী মোট 1.2 বিলিয়ন মেট্রিক টন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়েছে, আর ইউক্রেন যুদ্ধেও এই পর্যন্ত নির্গমন দাঁড়িয়েছে প্রায় 273 মিলিয়ন টন। সমালোচকরা প্রশ্ন তুলেছেন, যুদ্ধের অন্য পরিবেশগত ক্ষতিগুলো কি বিবেচনায় আনা উচিত নয়? মধ্যপ্রাচ্য ইরান সম্পর্ক ঘিরে নতুন তথ্য এসেছে মার্কিন কংগ্রেসের ডিক্লাসিফাই নথি থেকে। নথিতে দেখা গেছে, ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের হত্যায় 2010 সাল থেকে 2012 সালের মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সরাসরি সম্পৃক্ত ছিল। তাদের ব্যবহৃত কৌশল, প্রশিক্ষণ, স্কেল মডেল প্রস্তুতি এবং চৌম্বকীয় বোমার ব্যবহার সবই নথিতে প্রকাশ পেয়েছে। গাজা যুদ্ধের সঙ্গে জড়িত আরেকটি নতুন অভিযোগে বলা হয়েছে, ইসরায়েলের ব্যবহৃত বহু MK-80 ও BLE-109 বোমায় ব্যবহৃত TNTর বড় অংশ সরবরাহ করেছে পোল্যান্ডের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাইট্রোকেম। যুক্তরাষ্ট্রে তৈরি এসব বোমার জন্য প্রয়োজনীয় বিস্ফোরকের প্রাথমিক উৎস হিসেবে কাজ করছে দেশটি। 2029 পর্যন্ত মোট 18,000 টন TNT সরবরাহের জন্য বড় চুক্তি ইস্যুই হয়েছে। প্রযুক্তি খাতে নতুন গবেষণায় উঠে এসেছে লিঙ্গভিত্তিক বৈষম্যের একটি ঝুঁকি। দেখা গেছে, AI চালিত স্বয়ংক্রিয়তার কারণে নারীরা পুরুষদের তুলনায় বেশি চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে তারা পুরুষদের তুলনায় প্রায় 20% কম AI টুল ব্যবহার করেন, যার ফলে দক্ষতা বৃদ্ধির সুযোগ থেকেও অনেকটা পিছিয়ে পড়েছেন। মধ্যপ্রাচ্যে কূটনৈতিক আরেকটি জটিলতা দেখা দিয়েছে গাজার নতুন শান্তিরক্ষী বাহিনী নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনকে বাহিনীতে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছে, কিন্তু যাদের সঙ্গে ওয়াশিংটন কথা বলছে সেই প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল পুরো দেশ নিয়ন্ত্রণ করে না। অধিকাংশ এলাকা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ করে হুথি সমর্থিত সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল।
পরিস্থিতি তাই আরও জটিল হয়ে উঠেছে। অর্থনৈতিক দিক থেকে বড় ঘোষণা এসেছে জাপান থেকে। মূল্যস্ফীতির চাপ কমাতে এবং ভোক্তা ব্যয় বাড়াতে তারা $135 বিলিয়ন বিশাল প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে কর রেয়াত, শিশু সহায়তা, জ্বালানি কর হ্রাস এবং অর্থনৈতিক নিরাপত্তা খাতে বড় বিনিয়োগ। বাংলা রিপোর্টস গ্লোবাল ভিউজের সাথে ছিলাম। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম।